এখন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন খবর বেরোচ্ছে বিশ্বস্ত সূত্রে হ্যানা ত্যানা সবগুলোই আমার মনে হচ্ছে খানিকটা ওই বাজারি গুজবের মতো। আসল আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সিবিআই এর যখন তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে রিপোর্টটা আদালতে দাখিল করবেন, তাতে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করতে হবে, জানতে হবে তারা কেন সই করলেন। যারা বলছেন ঝুলিয়ে দাও, আমাদের কাছে ছেড়ে দাও, তারা কিন্তু প্রকৃত অপরাধীদের পক্ষেই কথা বলছেন। সেই নিরাপত্তাটাকে আমরা কি করে নিশ্চিত করতে পারি? এখন দেখা যায় যে অপরাধীর সঙ্গে কোনো কোনো জুনিয়র ডাক্তার যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেন তারা এই রকম একটা দুর্নীতি চক্রের সঙ্গে সহমত পোষণ করছেন, এটাও একটা তদন্তের গুরুত্বপূর্ণ দিক। যখন সিবিআই তদন্তের আদেশ কলকাতা হাইকোর্ট থেকে হলো, সেদিনই সন্ধেবেলা কেন ভাঙার প্রয়োজন হলো? সরকার তো এত তৎপরতার সঙ্গে কোনো কাজই করেন না। সিদ্ধান্ত হতে পারে, সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত হতে পারি যে ওখানে একটা রেস্টরুম হওয়া দরকার, কিন্তু সেই সিদ্ধান্তটা কার্যকর করছি কখন? যখন ওইখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তার সঙ্গে ওই রেস্টরুমের এলাকাটা সিন অফ ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তখন আমরা এক্সিকিউট করবো কেন? পরে করব, তদন্ত হয়ে যাওয়ার পর করব। এই যে তদন্ত হওয়ার আগেই তড়িঘড়ি করে করা, এটাই সন্দেহের ব্যাপার। গোটা হাসপাতাল ব্যবস্থায় পশ্চিমবঙ্গে সমগ্রটাই পরিচালিত হচ্ছে দুর্নীতির দ্বারা। সেই দুর্নীতির মুখ বা মুখোশ আজকে দাঁড়িয়ে গিয়েছিল চিকিৎসকদের মধ্যে একটা অংশ। তার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই হয়তো ওকে খুন করা হয়েছে। প্রতিবাদ করছেন বলিয়ে মণ্ডপে এমন মূর্তি হয় যে প্রতিমা মুখ ঢেকে আছে। মণ্ডপে শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়াটাকে দেবাংশুর গুন্ডারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি তো বলেছি রাজ্য সরকার মণ্ডপে মণ্ডপে তার শিরদাঁড়া খুঁজে বেড়াচ্ছেন। ভালো কথা তো, এটাই তো তদন্ত হয়ে আসা উচিত। তদন্তকারী সংস্থারা তারা তদন্ত করে খুঁজে বার করবেন আসল কারণটা কি। ময়না তদন্তে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বা মৃত্যুর কারণ যা বলা হয়েছে, সেটা যদি ভালো থাকে ঠিকই তো, তাহলে ময়না তদন্ত ঠিক মতোই হয়েছে। এবং সে তথ্যের উপর দাঁড়িয়েই তো তদন্ত করতে হবে। বিষয়টা হচ্ছে খুন হলো কেন, খুন কিভাবে হলো এবং খুনের সঙ্গে কারা যুক্ত, এইটাই হচ্ছে তদন্তকারী সংস্থার কাজ। সেই কাজটা সিবিআই করছেন এবং তারা করার পর চার্জশিট দাখিল করবেন। তখন সমস্ত তথ্য যা সংগৃহীত হয়েছে সেটাকে তাদের দেখাতে হবে আদালতের কাছে, এবং সেই তথ্য দিতে হবে যারা অভিযুক্ত তাদের। তারপর ট্রায়াল শুরু হবে। এখন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন খবর বেরোচ্ছে বিশ্বস্ত সূত্রে হ্যানা ত্যানা সবগুলোই আমার মনে হচ্ছে খানিকটা ওই বাজারি গুজবের মতো। আসল আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সিবিআই এর যখন তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে রিপোর্টটা আদালতে দাখিল করবেন, তার আগে যা হবে সবটাই হচ্ছে খানিকটা মনের মাধুরী মিশায় ভাবনা। ময়না তদন্ত, দেখুন আমরা তো একটু ফরেন্সিক এক্সপার্ট নই, আমরা চিকিৎসকদের মতামতের উপর নির্ভর করি। প্রাথমিকভাবে বেশ কিছু চিকিৎসক বন্ধু যা বলেছিলেন যে ময়নাতদন্তের রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে ওইখানে একজন মাত্র অপরাধী ছিলেন না, মানে যা আঘাতের চিহ্ন আছে সেই আঘাত থেকে মনে হচ্ছে একজনের কম্য নয়, এর পেছনে একাধিক মানুষ ছিলেন। এটাই প্রাথমিকভাবে চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই আমাদের সওয়াল ছিল যে যে ধরনের ইনজুরি হয়েছে তাতে একজনের পক্ষে সম্ভব নয়। অতএব একজনকে দোষী সাব্যস্ত করে দিয়ে তাকে সাজিয়ে দেওয়া, হ্যাঁ সে স্বীকার করেছে, এগুলো খুব পুরনো খেলা। সেই খেলাটা যাতে না হয়, আসল সত্য যাতে উদ্ঘাটিত হয়, সেজন্যই তো সিবিআই তদন্ত। পদ্ধতি মেনে ময়না তদন্ত যদি না হয়ে তবে সেটাই হচ্ছে একটা বিচ্যুতি, এবং সেই বিচ্যুতির ফলে তদন্তের অনেক অসুবিধে হতে পারে। তাতে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করতে হবে, জানতে হবে তারা কেন সই করলেন, সইটা তারা স্বেচ্ছায় করেছেন না তাদের উপর চাপ ছিল। এই সামগ্রিক বিষয়টাই তদন্তের আওতাভুক্ত, পুরো বিষয়টাই তদন্তের মধ্যে আসবে। এবং সেই জন্যেই যারা বলছেন খুব দ্রুত তদন্ত হোক, আমি তাদের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করি। কারণ এই ধরনের একটা খুন, সেই খুনটা কিন্তু একটা সাধারণ 5টা অন্য খুনের মতো নয়। এখানে তদন্তকারী সংস্থাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে আসল অপরাধ কারণ এবং অপরাধী এদের খুঁজে বার করতে হবে।
স্যার আপনি বলছেন এই তদন্তটা বেশ সময় সাপেক্ষ। আমরা দেখেছিলাম নির্ভয়ার ক্ষেত্রে পুরো তদন্ত এবং সমস্ত বিষয়টা, যে ফাঁসি হয়েছিল দোষীদের, সেটা হয়েছিল 10 বছর পরে। এক্ষেত্রেও কি সেই সময় হতে পারে, কারণ ট্রায়াল দিতে হবে তো। আজকে আমি অভিযোগ করলাম একজনের বিরুদ্ধে, তাকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এটাই তো আমাদের দেশের আইন। চট করে কাউকে গুলি করে মেরে ফেলে দিলাম, ঝুলিয়ে দিলাম, সেটা প্রকৃতপক্ষে কিন্তু আসল অপরাধীদের আড়াল করা হয়। এটা বুঝতে হবে যে আমাদের সমাজে কোনো একটা অপরাধ ঘটলে পরে তার পেছনে আরো হয়তো বড় অপরাধের পরিকল্পনা আছে, সেটা কিন্তু উদ্ঘাটন করা দরকার যদি সমাজে আমরা সুস্থতা আনতে চাই। সেজন্যই যারা বলছেন ঝুলিয়ে দাও, আমাদের কাছে ছেড়ে দাও, তারা কিন্তু প্রকৃত অপরাধীদের পক্ষেই কথা বলছেন। সিবিআই চার্জশিট জমা দিন, জমা দিলে পরে ট্রায়াল শুরু হোক, ওই ট্রায়ালের সময় থেকেই তখন বোঝা যাবে আসল সত্য কি আর মিথ্যা কি। আমাদের এত ফেক ভিডিও, এত ফেক অডিও, এত গুজব ছড়লো কেন? গুজব ছড়াচ্ছেন তার পেছনে তো জুনিয়র ডাক্তাররাই যে দায়ী, তার তো কোনো কারণ নেই। হয়তো অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক গুজব ছড়াতে পারেন, সুতরাং ওইভাবে কাউকে দাগিয়ে দেওয়া যায় না। অনেক গুজব ছড়ানো হয়েছে, অনেক গুজব ছড়ানো হবে, কিন্তু সত্যটাকে আমাদের খুঁজে বার করতে হবে। সেক্ষেত্রেই জুনিয়র ডাক্তার বলুন বা সামগ্রিকভাবে নাগরিক সমাজ বলুন, আমি আপনিই বলুন, আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা হচ্ছে যে এইরকম একটা জঘন্য যে কাণ্ড ঘটে গেল, সেই কাণ্ডের যদি আসল কারণ খুঁজে পাই তাহলে ভবিষ্যতে অন্ততপক্ষে হবে না, আরেকটা এরকম ঘটনা ঘটবে না। সেটাই তো আমাদের কাছে একমাত্র প্রাপ্তি, আর এছাড়া তো কিছু না। মেয়েটা তো আর ফিরে আসবে না। যেই ডাক্তাররা নিজেরা স্বাক্ষর দিয়েছেন যে পোস্টমর্টেম সব সঠিকভাবে হয়েছে, আর তারাই আবার আন্দোলন করছেন যে পোস্টমর্টেম সঠিক হয়নি, এরকম বিচারিতা কেন? জুনিয়র ডাক্তার মানে তো তিনজন নয়, জুনিয়র ডাক্তার মানে একটা বৃহৎ অংশ। আজকে এই অংশটা গোটা ভারতবর্ষে প্রায় ছড়িয়ে গিয়েছে। মূল প্রশ্নটা এখন হয়েছে চিকিৎসকদের নিরাপত্তা। আমরা আজকেই একটা কোন কাগজে দেখতে কোথায় দেখলাম দিল্লিতে হাসপাতালের ভেতর ঢুকে ডাক্তারকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং বিষয়টা হচ্ছে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের নিরাপত্তা। সেই নিরাপত্তাটাকে আমরা কি করে নিশ্চিত করতে পারি। এখন দেখা যায় যে অপরাধীর সঙ্গে কোনো কোনো জুনিয়র ডাক্তার যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সব জুনিয়র ডাক্তারই যে নিষ্কলুষ তা তো নয়, তারা নিজেরাও তো বলছেন যে তাদের মধ্যে কেউ কেউ আছেন, এবং আমরা দেখছি চিকিৎসকদের মধ্যে দুভাগ তো আছে। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে চিকিৎসকরাই তো করেছেন, আজকে তো এটা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং কেন তারা এই রকম একটা দুর্নীতি চক্রের সঙ্গে সহমত পোষণ করছেন, এটাও একটা তদন্তের গুরুত্বপূর্ণ দিক। স্যার 10-8 তারিখে 10ই আগস্ট ডাক্তাররা নতুন করে তাদের রাতের বিশ্রামের জন্য অনকল রুম দাবি করেছিলেন, পৃথক ঘরের দাবি রেখেছিলেন তারা, যার জন্য অ্যাটাচ বাথরুমও থাকবে এই দাবি ছিল তাদের। এই ঘরের জন্য 12 তারিখে যে জয়েন্ট ইন্সপেকশন হয়েছিল তাতে পূর্ত দফতর, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সের একজন প্রতিনিধি ছাড়াও 3জন জুনিয়র ডাক্তার ছিলেন। সেই পরিদর্শনের সিদ্ধান্ত অনুযায়ী ওই সেমিনার রুম সংলগ্ন বাথরুমটি ভাঙানো হয়েছিল। এখন তথ্য প্রমাণ লোপাটের জন্য এটা করা হয়ে থাকতে পারে বলে অনুমান অনেকের। যাই হোক, জুনিয়র ডাক্তারদের যখন সই রয়েছে তখন তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, তারা কিন্তু এখনো এগিয়ে এসে কিছু বলেননি। দেখুন, বিষয়টা কিন্তু এটা নয় ওখানে ভাঙা হবে কি হবে না, নতুন কোনো রকম তাদের জন্য রেস্টরুম তৈরি হবে কি হবে না, বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে এই ঘটনা ঘটার পর তৎপরতার সঙ্গে সেটাকে এক্সিকিউট করা, এটাই হচ্ছে সন্দেহের জায়গা। যখন সিবিআই তদন্তের আদেশ কলকাতা হাইকোর্ট থেকে হলো, সেদিনই সন্ধেবেলা কেন ভাঙার প্রয়োজন হলো? সরকার তো এত তৎপরতার সঙ্গে কোনো কাজই করেন না। সিদ্ধান্ত হতে পারে, সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত হতে পারি যে ওখানে একটা রেস্টরুম হওয়া দরকার, কিন্তু সেই সিদ্ধান্তটা কার্যকর করছি কখন? যখন ওইখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তার সঙ্গে ওই রেস্টরুমের এলাকাটা সিন অফ ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তখন আমরা এক্সিকিউট করবো কেন? পরে করব, তদন্ত হয়ে যাওয়ার পর করব। এই যে তদন্ত হওয়ার আগেই তড়িঘড়ি করে করা, এটাই সন্দেহের ব্যাপার। সরকারের তরফ থেকে অত্যাধিক তৎপরতা ছিল বলবে? অত্যাধিক মানে এইরকম তৎপরতা সরকার যদি তার দশমাংশ বিভিন্ন কাজের ক্ষেত্রে করতেন তাহলে তো অনেক ভালো হতো। এক্ষেত্রে এই রাজ্যের সরকার খুব দুর্নীতির সঙ্গে আপোষ করার জন্য খুব তৎপর। আমরা দেখলাম এই রাজ্য সরকার ক্যাবিনেট মিটিং করে দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি সুরক্ষার জন্য সিদ্ধান্ত নিতে পারে, সঙ্গে সঙ্গে 271 কোটি টাকা অনুমোদন হয়ে যেতে পারে।
তৎপরতার সঙ্গে, কিন্তু এই সরকার অন্য ন্যায্য কোনো দাবি বা ন্যায্য কার্যক্রমের জন্য বলেন টাকা নেই। বুঝতে হবে যে সরকারের কার্যক্রমের পেছনে দুর্নীতি একটা বড় চালিকা শক্তি। প্রথম দিক হচ্ছে, তাহলে কি রাজ্য সরকার স্বীকার করছেন যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাটা গোটাগুটি নির্ভরশীল এই কয়েকটি জুনিয়র ডাক্তারের উপরে? তাহলে অন্যান্য চিকিৎসক যারা আছেন তারা অকর্মণ্য অপদার্থ? রাজ্য সরকার এটাই প্রমাণ করতে চাইছেন, নাকি রাজ্য সরকার সিনিয়র ডক্টর বনাম জুনিয়র ডক্টর একটা বিরোধ লাগিয়ে দিতে চাইছেন? নিঃসন্দেহে জুনিয়র ডক্টররা একটা বড় শক্তি, কিন্তু তারা বৃহৎ শক্তি নয়। রাজ্য পরিকাঠামোয় চিকিৎসকের পরিষেবার যে সংখ্যা, চিকিৎসকদের সংখ্যা, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ। যদি আমি বলি জুনিয়র ডাক্তারদের জন্য পরিষেবা ভেঙে পড়ছে, তাহলে আমাকে মানতে হবে যে রাজ্যে অন্যান্য চিকিৎসকরা কাজ করেন না। দুই, ধর্মঘট। এখন তারা একটা ধর্মঘট করছেন নির্দিষ্ট কতগুলো দাবির ভিত্তিতে, যে দাবির সঙ্গে তাদের কারো কোনো ব্যক্তিগত স্বার্থ যুক্ত নেই, যে আমাদের বেতন বাড়াও বা আমাদের পোস্টিং সুবিধা দাও, আমাদের প্রমোশন করে দাও, এসবের দাবি নেই। দাবিগুলো কিন্তু অত্যন্ত মৌলিক দাবি, যা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে উন্নতিতে কাজে লাগবে। এখন সেটা করতে গিয়ে তারা ধর্মঘট করেছেন। কেন ধর্মঘট করেছেন? যে এই অবস্থাতেও তাদের উপর আক্রমণ হয়েছে। সাগর দত্ত হাসপাতালে এই আক্রমণটা হয়েছে, এবং তারপর রামপুরহাটের কোথায় হয়েছে। তো এই নিরন্তর যে জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ হচ্ছে, সরকার তো নীরব দর্শক, এবং এই সমস্ত আক্রমণ পেছন থেকে মদত দিচ্ছে রাজ্য সরকারের রাজনৈতিক যে দল তারা। আমি জুনিয়র ডাক্তারদের আগে পরামর্শ দিয়েছিলাম, আবারও দেবো, যে আপনারা ধর্মঘট করুন, কিন্তু কোনো মানুষ যখন চিকিৎসার জন্য আসবেন, আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে তার চিকিৎসাটা করে দিন। সরকারি ব্যবস্থার বাইরে থেকে চিকিৎসা করা যায়। জুনিয়র ডাক্তাররা তো আমি দেখছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চিকিৎসা করছেন, সেই কাজটা করলেও তো চিকিৎসার কাজটা হচ্ছে। এটা ওরা করছেন এবং করবেনও। অতএব জুনিয়র ডাক্তারদের দিকে বন্দুক তাক করে দিয়ে শাসক দল খুব একটা সুবিধে করতে পারবেন বলে মনে হচ্ছে না। স্যার, সোমবারের শুনানিতে স্পষ্ট করে আদালত বলেছিল তাদের সমস্ত পরিষেবা দিতে হবে। সেই সুপ্রিম নির্দেশকেও অগ্রাহ্য করার স্পর্ধা দেখালেন নির্বাচনের জন্য। এতে কি সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারে? আদৌ নয়। সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেওয়া উচিত সরকারের বিরুদ্ধে, যদি নিতে হয়। কেন, স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার দায়িত্ব সরকারের, সুপ্রিম কোর্টের না। সরকার যদি মনে করে এই জুনিয়রদের ডাক্তাররা তারা আইন মানছেন না, শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে। এই সরকার নিজেদের ব্যবস্থা নেওয়ার মতো সাহস নেই, তারা সুপ্রিম কোর্টের উপর ভর করে বসে আছেন। এটাই তো আরেকটা দুর্বলতার দিক প্রশাসনের। প্রশাসন নিজেরা কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারছেন না। নিজেদের ব্যর্থতার দায় তারা সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে চালাবার চেষ্টা করছেন। স্যার, নির্যাতিতা চশমা পরেছিলেন কেন? ঘুমন্ত অবস্থায় কিভাবে চোখে আঘাত? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। রিপোর্ট বলছে নির্যাতিতা চশমা এবং চুড়ি পরেছিলেন, সে কারণে ক্ষত অনেক বেশি হয়েছে। একজন যখন ঘুমিয়েছিলেন তখন কিভাবে এটা সম্ভব? মৃতদেহে চশমা পরা অবস্থায় পাওয়া গেল? এই সবই হচ্ছে সিবিআই তদন্তের রিপোর্ট দেখে বিচারপতিদের নিজস্ব মতামত, কিন্তু এই বিষয়গুলো তো তদন্তের মধ্যেই আসবে। তদন্তের এসেছে যে একজন যিনি মৃত, তার চশমা চোখে থাকবে কী করে? তার মানে পরবর্তীকালে কেউ চশমাটা পরিয়ে দিয়েছিল। এটাও তো পার্ট অফ ইনভেস্টিগেশন। সেই জন্যই বিচারপতিরা জিজ্ঞাসা করছেন, তদন্তে আমরা দেখতে পাচ্ছি এগুলো কী করে হয়, আর কিছুই না। ফিরোজ এডুলজি তিনি বলছেন আরজি করেও ফেক মেডিসিনের ঘটনা রয়েছে, বাংলাদেশি মডেল সক্রিয় রয়েছে। বিস্ফোরক অভিযোগ রয়েছে। এই নিয়ে তো তদন্ত চলছে। তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছেন। একটা যেমন এই হত্যাকাণ্ড নিয়ে, আরেকটা তদন্ত হচ্ছে দুর্নীতি নিয়ে। গোটা হাসপাতাল ব্যবস্থায় পশ্চিমবঙ্গে সমগ্রটাই পরিচালিত হচ্ছে দুর্নীতির দ্বারা। সেই দুর্নীতির মুখ বা মুখোশ আজকে দাঁড়িয়ে গিয়েছিল চিকিৎসকদের মধ্যে একটা অংশ। তার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই হয়তো ওকে খুন করা হয়েছে। আর শেষ দুটো প্রশ্ন আপনার, যেভাবে তদন্ত এগোচ্ছে আপনি কি সিবিআই এর ভূমিকায় সন্তুষ্ট? এতাবৎকাল যে সমস্ত রিপোর্ট দাখিল হয়েছে কোর্টে এবং তার উপরে বিচারপতিদের যে শারীরিক ভাষা, সেটা দেখে আমার মনে হয় যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে।
মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি। এবছরও অন্যথা হলো না। বুধবার ছিল মহালয়া, আর ওই দিন থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কল্যাণী আইটিআইতে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর পুজোয় জনসাধারণের এই ভিড়কেই কার্যত নৈতিক জয় হিসেবে দেখতে শুরু করেছে তৃণমূল। তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং মুখপাত্র অরূপ চক্রবর্তী সকলেই বলছেন বাংলা উৎসবেই ফিরেছে। দেবাংশু লিখেছেন যে শ্রীভূমি থেকে কল্যাণী আইটিআই মহালয়ার দিন থেকেই মণ্ডপে মণ্ডপে রীতিমতো জনজোয়ার। যারা উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন, উৎসবে ফিরছি না বলে পিওর বাম সুলভ স্লোগান তুলেছিলেন, সাধারণ মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। মানুষ বুঝিয়ে দিয়েছেন গরিবের পেটে লাথি মেরে উৎসব বয়কট কোনো সুস্থ মানসিকতার লক্ষ্য নয়। মুখ্যমন্ত্রী সেই গরিবগুলোর জন্যই বলেছিলেন উৎসবে আসুন, বলেননি বিচার ভুলে উৎসব। এই সমস্ত অর্বাচীনদের মন্তব্য নিয়ে আলোচনা করাটাও আমার সময় নষ্ট। আমাদের দর্শকরা জানতে এটা আপনি কি বলছেন। ধারাবাহিকভাবে যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা একটা প্রধান আনন্দ উৎসব, যেটাকে ওরা সরকারি করার চেষ্টা করছেন। সেই উৎসবে মানুষ বেরোবেই, কিন্তু সেই মানুষ যে বেরোচ্ছেন তারা সেই উন্মাদনা নিয়ে বেরোচ্ছেন না, পাশাপাশি মানুষ প্রতিবাদও করছেন। প্রতিবাদ করছেন বলিয়ে মণ্ডপে এমন মূর্তি হয় যে প্রতিমা মুখ ঢেকে আছে। মণ্ডপে শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়াটাকে দেবাংশুর গুন্ডারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি তো বলেছি রাজ্য সরকার মণ্ডপে মণ্ডপে তার শিরদাঁড়া খুঁজে বেড়াচ্ছেন। এই প্রতীকগুলো বোঝবার মতো সামর্থ্য ওদের নেই। সামর্থ্য যদি থাকতো, সেই অনুভূতি থাকতো, তাহলে কথা বলতেন না। এবং শ্রীভূমি, তারা মহালয়ের দিন কী এমন জনজড়া হয়েছে, অন্যান্য সময় তো সেখানে প্লাবন হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কিন্তু রাস্তাঘাট তো বন্ধ হয়নি, খুব আরামসেই তো যাচ্ছিল সব, আমি দেখলাম। ওই সমস্ত অর্বাচীনদের মানে কি বলবো, অর্থহীন প্রলাপ, তার জবাব দেবেন না। জনগণ এই সমস্ত কথা শুনতে খুব একটা খুশি মনে গ্রহণ করছেন না ওদের। স্যার, আমরা দেখছি মানুষের যে প্রতিবাদ তাকে বাম রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা। স্বাভাবিক, এটাই হবে তো, এটাই তো পরিণতি। ওরা জানে যে কোনো প্রতিবাদের মূল মেরুদণ্ড হচ্ছে বামেরা। বামেরাই একমাত্র শক্তি, যে শক্তি মানুষের মানবিক মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে। এবং যে কোনো আন্দোলন, সে আন্দোলন যদি তার নির্দিষ্ট পরিণতির দিকে যায়, সেটা বামেদের দ্বারাই সম্ভব। ওদের মতো ওই লুম্পেন কালচার দিয়ে সম্ভব না। পরিণতি কি? শ্রীলঙ্কা, চোখের উপরে দেখতে পাচ্ছেন তো। ওদের বোঝবার ক্ষমতা নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সরকার বদল দরকার, বামফ্রন্ট সরকার বদলাতে চাননি? 13 বছর পর বিস্ফোরক কথা অপর্ণা সেনের। না, আমাকে এই বিষয়ে আরেকটি মিডিয়াও ধরেছিল। এখন প্রতিবাদ সব মানুষের মৌলিক অধিকার, কিন্তু প্রতিবাদ করার সময় ভাবতে হয় যে আমি যে বিষয় নিয়ে প্রতিবাদ করছি তার পরিণতিটা কী। এবং আজকে প্রত্যেকেই উপলব্ধি করছেন বাম ছাড়া কোনো বিকল্প নেই। শুধু অপর্ণা সেন কেন, একজন ব্যক্তি, তিনি মারা গিয়েছেন, তার নাম করছি না সেই জন্যেই, তিনি আমাকে দুহাত ধরে বলেছিলেন যে আপনি আমাকে পাপ মুক্ত হওয়ার সুযোগ করে দিলেন। কারণ তাকে আমি মমতা সরকারের বিরোধী আন্দোলন মঞ্চে আসার সুযোগ দিয়েছিলাম বলে তার ধারণা। সুযোগ সবাই ডাকছি আমরা তখন। তিনি বলেছিলেন, তিনি মূল উদ্যোক্তা ছিলেন এই বাম বিরোধী আন্দোলনকে সংগঠিত করার। তারা তখন বোঝেননি, হ্যাঁ বামেদের বিচ্যুতি ছিল, সেই বিচ্যুতি সংশোধন করা বিচ্যুতি, কিন্তু সেই বিচ্যুতিকে দিয়ে তুমি একটি এমন পরিস্থিতি তৈরি করলে যা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিলে। আমি তো বলি গুজরাট লবির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আন্দোলন হয়ে সর্বনাশ হয়েছে, তাই আজকে সিঙ্গুর অন্ধকার সানন্দে আলো জ্বলছে। গুজরাটে কেমিক্যাল হাব হয়, আমার এখানে নয়াচারে হয় না। নন্দীগ্রামে যারা আন্দোলন করছিলেন তারা আজকে গালে হাত দিয়ে বসে পড়েছেন যে তাদের কি হলো। সিঙ্গুরের চাষিরা আজকে ভাবছেন কি হলো। এই পরিণতিটাকে মানতে হবে।